সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। 2023 সালের 29 অক্টোবর রাজধানীর রামপুরার একটি মিছিল থেকে 3 ছাত্রদল নেতাকে তুলে নেয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তারপর তাদের দেওয়া তথ্যে নরসিংদী থেকে আটক করা হয় ছাত্রদল নেতা বাসিরুল ইসলাম রানাকে। বিষয়টি সে সময় বেশ আলোড়ন তোলে। অবশেষে 11 দিন গুম রাখার পর ছেড়ে দেওয়া হয় রানাকে। এমন অসংখ্য নিপীড়নের ঘটনা জানতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাসিরুল ইসলাম রানা। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এমন অসংখ্য নিপীড়নের ঘটনা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বাসিরুল ইসলাম রানা। আমরা তার কাছ থেকে শুনব বিস্তারিত। বাসিরুল ইসলাম রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রানার উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। বাসিরুল ইসলাম রানার বাবার নাম মোহাম্মদ আলী খান ও মায়ের নাম পারভিন বেগম। নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামে তার বাড়ি। শিক্ষক বাবার 3 সন্তানের মধ্যে সবার বড় রানা। শিক্ষক বাবা মোহাম্মদ আলী খানের আদর্শ ও কঠোর অনুশাসনের মধ্যে বেড়ে ওঠেন বাসিরুল ইসলাম রানা। তিনি 2003 সালে এসএসসি পাশের পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। পরে 2014 সালে তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। স্কুল জীবন থেকেই জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে। বর্তমানে তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার হামলা, মামলা আর নিপীড়নের মুখে পড়েছেন তিনি। হয়েছেন গুম, ফেরারি জীবন কাটিয়েছেন দিনের পর দিন। তারপরও জড়িয়ে আছেন ছাত্রদলের সঙ্গে। দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার দুরন্ত প্রত্যয় নিয়ে। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। রানা, কি হয়েছিল আসলে? 11 দিন কোথায় রাখা হয়েছিল? কারা নিয়েছিল? কি করেছিল আপনার সাথে? আমরা যখন 28 অক্টোবর পার্টি অফিসের সামনে আমাদের একটা সমাবেশ ছিল 2023 সালে, এটা আপনারা সবাই জানেন। ওই প্রোগ্রামে তো তৎকালীন সরকার নিপীড়ন দীর্ঘ টাইম ম্যাসাকারের পরে যখন ওইখান থেকে আমাদের মহাসচিব সাহেব একটা কর্মসূচি ঘোষণা ঘোষণা করার পর পরের দিনের অবরোধের কর্মসূচি, হরতালের কর্মসূচি, যেটা আর কি 29 অক্টোবর তখন আমাদের কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা আসে যে আমরা যে ইউনিট, আমি সেন্ট্রালে যখন এজে ছিলাম, সহসাধারণ সম্পাদক ছিলাম ওই কমিটির, তখন আমি মহানগর থেকে রাজনীতি করি, সেন্ট্রালে পদার্থে হয়েছি। তারপর বলা হয় যে যার ইউনিট, যে ইউনিট থেকে উঠে আসছেন তারা সেই ইউনিটের সাথে সমন্বয় করে যাতে আমরা কর্মসূচি পালন করি। আমি 28 অক্টোবর রাতে থেকেই প্রোগ্রাম করার জন্য প্রস্তুতি নিই এবং মহানগর উত্তর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলি, থানা বিএনপি। ওই সময় তো ফোনে কথা বলা অনেক কঠিন ছিল। তারপরে কিভাবে কথা বলছেন? হোয়াটসঅ্যাপ কথা বলছি। যাদের অনেকে আছে ওয়ার্ডের, থানার অনেক নেতৃবৃন্দের একটা অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না, তাদের সাথে আমার সরাসরি কথা বলতে হয়েছে। গিয়ে সরাসরি কথা বলছি, ফোনেও কথা বলছি। কিছু করার নেই, আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রাম করার জন্য আমি প্রোগ্রাম দিই রামপুরা ব্রিজ থেকে বাড্ডা ইউলুপ এই পর্যন্ত আমাদের একটা প্রোগ্রাম আমি সেট করি। আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশনা ছিল আমরা মিরপুরে প্রোগ্রামটা করব। মিরপুরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওইখানে সামনে আমাদের স্পট দেওয়া ছিল। ওইটা টাইম মতো আমরা করতে পারি না, তখন প্রশাসনের কারণে আমরা করতে পারিনি। তখন আমরা প্রোগ্রামটা যার যেভাবে সুবিধা পায়, যেখানে সুবিধাজনক স্থানে আমরা প্রোগ্রামটা সেট করার পরে আমরা এখানে একটা প্রোগ্রাম করি। প্রোগ্রাম করার পরে ওই প্রোগ্রাম থেকেই রাকিব নামের একটা ছোটো ভাই গ্রেপ্তার হয়। এটা আমি শুনতে পাই। শোনার পরে আমি ছিলাম তখন রামপুরা বনশ্রীতে। ও গ্রেপ্তার হওয়ার ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পরই আমার একটা মোবাইলে ফোন আসে, একটা মহিলা ফোন দেয় আমাকে। মহিলা বলতেছে, আমি রাকিবের বোন, রাকিব তো গ্রেপ্তার হয়েছে, আপনি কোথায় আছেন? তো আমার এই ফোনটা কনফিউজড হয় যে আধা ঘন্টা আগে অ্যারেস্ট হয়েছে, এখনই ফ্যামিলি থেকে আমাকে ফোন দিছে। এই জিনিসটা আমার খুবই কনফিউজড হওয়ার পরে
আমি নেতৃবৃন্দকে সবাইকে জানাই, ঊর্ধ্বতন আমাদের তৎকালীন প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিল তাদেরকে জানাই। জানানোর পরে তারা আমাকে বলে যে তুমি সেফ এক্সিটে থাকো, তারপর আমরা অন্য ব্যবস্থা নিচ্ছি। তারপর আমি আমার মতো করে মানে ওইখানে ওই সময় এমন একটা সময় ছিল যে বাসায় থাকা যাচ্ছে না, মানে কোথাও থাকা যাচ্ছে না, নির্ধারিত কোনো স্থান নাই। আমি মোটামুটি প্রোগ্রাম এবং 30 তারিখ আবার প্রোগ্রাম ঘোষণা হয়ে গেছে অলরেডি, ওই প্রোগ্রামের জন্য আবার আমি রেডি হচ্ছি। 27 তারিখ থেকে আমি একই ড্রেসে ছিলাম, একটা ড্রেসে। তো আমার কাছে মনে হয়েছে যেন আমার ড্রেস একটু রিফ্রেশের দরকার আছে। আমি মোটরসাইকেল চালায়া, আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম ছিল মুরাদ, ও মোটরসাইকেল চালায় আমাকে নিয়ে গেছে নরসিংদীতে। ঢাকা থেকে নরসিংদী নিয়ে গেছে। আমি বলছি যে নরসিংদী, আমার গ্রামের বাড়ি নরসিংদী চল, 5টা মিনিট আমি বাসায় ঢুকবো আর বেরোবো। নরসিংদী যাইতে যেতে তখন বাজে 7:30 কি 8টা রাত। আমার বাসায় ঢুকবো, বাসায় ঢুকার ঠিক 5 মিনিট আমরা ওখানে দাঁড়াই বাসার সামনে, মানে পরিবেশটা বুঝতে চেষ্টা করি, কারণ তখন বাসাটাও নিরাপদ না, কোথাও নিরাপদ না। তারপর আমার কাছে মনে হয়েছিল বাসাটা ইজি, ঢুকি আমি 5 মিনিট কাপড় ড্রেস চেঞ্জ করে, তারপর বাসায় থেকে বললো যে তাহলে একটু খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করতেছি, এই মুহূর্তেই বাসায় নক করতেছে। যখন নক করতেছে তখন আমার কাছে নকটা একটা সন্দেহজনক মনে হয়, কারণ আমার ভিতরে তো তখন তাৎক্ষণিক মানে সবসময় একটা চলতেছিল যে কোন সময় আমি গ্রেপ্তার হতে পারি, কারণ আমার লোকজন গ্রেপ্তার হয়েছে। তারপর এমনিতেই আমার পুলিশের মানে আমাদের উপর তখন ছাত্রদলের যে সেন্ট্রাল বডি যারা আছে সবার উপরেই পুলিশ একটা অন্য ধরনের একটা ছিল, নজরদারি ছিল। নক করে তো আমি খুলতে মানা করছি, বাসার দরজা খোলার দরকার নেই, আগে দেখো কে আসছে। এটা বলে আমি বারান্দার দিকে চলে যাই, বেলকুনির দিকে গিয়ে দেখি আমার পুরো বাসা গেল। নরসিংদীর প্রশাসন ইউজ হয়েছে, তারপর ঢাকা থেকে তো কাউন্টার টেরিজম ইউনিট তারা গেছে, তার আগে থেকে ওইখানে ছিল। আধা ঘন্টা পর দরজা খুলছে, না খুলে উপায় নেই, দরজা ভাঙার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে নিয়েছিল, দরজা ভাঙবে। এক পর্যায়ে আমি মানে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, কাপড় যে উদ্দেশ্যে গেছি ওই উদ্দেশ্যে আমি কাপড় চাপড় পরেই একদম রেডি হয়ে বসে রয়েছি, যে এখন আমার কোনো উপায় নেই, কারণ আমার এই দরজা ছাড়া অন্য কোথাও পালানোর কোনো সুযোগ নেই। তারপর দরজা এক পর্যায়ে খুলছে, খোলার পরে ঢুকেই কালো কাপড় দিয়ে একদম ঢেকে ফেলছে আমাকে, মুখে যে কালো মাস্ক যে একটা পরায় এতটুকু পর্যন্ত ঢেকে ফেলছে। এবং বাসা থেকে সবাইকে মানে মোটামুটি আমার চাচা ছিল, চাচারে ওনাদের যে রিভলভার দিয়ে উনি কথা বলতে গেছে, রিভলভার দিয়ে ওনাকে তখনই মারধর করছে বলতে ব্যাপক মারধর করছে, কথা বলতে গেছে মারধর করছে। এবং পরিচয় জানতে চাইছে, কেন পরিচয় জানতে চাইছে সেই কারণে ওনাকে একদম কি বলবো, মানে এটা ফ্যামিলির একজনকে এইভাবে যে নির্যাতন করে এটা আমি আগে স্বচক্ষে আমি তো দেখি নাই, মানে সাথে সাথে আমাকে কাপড় পরায় ফেলছে, তারপর অনুভব করতেছিলাম তখন। তারপর এক পর্যায়ে আমাকে বের করে নিয়ে আসা পড়লো, নিচে নিয়ে আসা 5-7 মিনিট যখন মাইক্রোবাসটা চালাইতেছিল, 5-7 মিনিট পরে একটা জায়গায় ওরা স্টে করার পরে সবাই মানে যা বুঝলাম তোরা একটা হোটেলে খাচ্ছে। আমি তো গাড়ির ভিতরে বসা, আমার সাথে একজন রাইখা ওরাকে সবাই গেছে খাইতে ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আইসা মানে আমাদের কথা তো শুনতেছিলাম আমি, ওরা ওইখানে প্রায় 14,000 টাকা বিল দিছে। আমি বিলের কথাটা বললাম এই কারণে যে কতজন খাইছে ওই একটা মফস্বল শহরে, ওইখানে কোনো ভালো হোটেলও নাই যে 14,000 টাকা বিল হওয়ার মতো, এই কারণে আমি ঘটনাটা বললাম। তো নিজের মনে একটু তখন আর একটু হয়ে গেছে, এতজন লোক আসছে নিশ্চয়ই একটু আমার তখন তো ঘুম হচ্ছে বা মেরে ফেলছে এরকম ঘটনা ঘটতেছে। তারপর ওনারা আমাকে ঢাকার দিকে নিয়ে আসার পরে 300 ফিটে একটা জায়গায় আইসা আমি পানি খেতে যাচ্ছি, পানি খেতে দেখি যে আমি 300 ফিটে আছি, মানে পানিটা খেলে তো একটু উঠায়, তখন একটু খেয়াল করলাম তো আমি 300 ফিটে আছি। ওইখানে আরও 5 মিনিট ওয়েট করে কী যেন ওটা নির্দেশনার জন্য ওয়েট করতেছিল। তো নির্দেশনা যেটা বুঝলাম মানে ওটা 5 মিনিট পরে বলতে চাই চল। তো ওরা আমার বাসা আগে থেকে চিনতো, আমি যে জায়গায় থাকতাম, ঢাকার যে বাসা, আমি ঢাকায় থাকতাম রামপুরাতে, ওলুন রুটে চল আর বাসায় চল। তখন ঢুকলাম বাসায় আসলাম, বাসার নিচে দাঁড়ালাম, বাসার চাবি দিলাম। চাবি দেওয়ার পরে উপরে গিয়ে দেখে বাসার আমার আর একটা ছোটো ভাই থাকতো আমার সাথে, লুৎফর রহমান বাবর, ও বনানী থানা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি। ও যে বাসায় ওই সময় উপস্থিত থাকবে এটা আমার ধারণা ছিল না, কারণ আমি ওকে আগেই মেসেজ দিয়ে রাখছিলাম যে মানে বাসায় থাকিস না, থাকলে ঝামেলা হবে। তো ও আর যায় নাই, ও
ও থেকে গেছে, ওর সাথে ওকে উঠায় নিয়ে আসছে। উঠায় নিয়ে আসার পরে আমাদেরকে বাসা থেকে 3 মিনিটের মতো গাড়ি চালায়, মানে আমার কাছে মনে হয়েছে যেন হাতিরঝিল আশেপাশে হবে। ওইখানে প্রায় আধা ঘন্টার উপরে এক জায়গায় স্টে করতেছিল ওরা গাড়িতেই। এদিকে ফোন আসতেছে, মানে আমাদেরকে একটা ওয়েট করতেছিল, সিদ্ধান্ত নেবে। তারপর বুঝলাম যে ওদের কোনো সিদ্ধান্ত হয় নাই। তারপর তাদেরকে মানে আমি সহ আমার এই ছোটো ভাইকে সহ কাউন্টার ট্যুরিজম ইউনিটে নিয়ে যায়। তো আমি বুঝতে পারি কাউন্টার ট্যুরিজম, তখন যখন আমাকে ঢুকায় গ্লাসের মধ্যে লেখা সিটিটি সংক্ষেপে লেখা, তখন আমার বোঝা হয়ে গেছে আমি কাউন্টার ট্যুরিজমে আছি। তো কাউন্টার ট্যুরিজম নিয়ে 3জন অফিসার আসলো। অফিসার আইসা তখন আমাদের কাছে বিভিন্ন তথ্য জানতে চাইল, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি কোথায়। তাৎক্ষণিক ওই দিনই আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির, বর্তমান সাধারণ সম্পাদক, একটা মিছিল করছিল। তো ওর সাথে আমার কমিউনিকেট একটু ভালো ছিল। আমার হোয়াটসঅ্যাপে ওর সাথে কমিউনিকেটগুলো পাইয়া বলেছে ও তো আজকে মিছিল করছে, ও কোথায় আছে, কোথায় গেলে পাওয়া যাবে বল। এটা বলে দাদা আবার আমাকে মাস্ক টাস্ক পরায় সব কিছু পরায়টা নিয়ে আবার গাড়িতে বেরিয়ে আসলো। মানে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বল। মানে তখন আমার তো তাদেরকে আমি বুঝাতে পারতেছি না যে ওই সময় আসলে কে কোথায় থাকে, আমাদের কেউ কারোটা জানে না। ও জানে না আমারটা, আমিও ওরটা জানি না। তবে আমাদের মানে ওরা না বুঝাইতে পারে, এক পর্যায়ে ঘুরাই টুরায় 1-2 ঘন্টা ঘুরাই বাইরে আবার নিয়ে গেছে অফিসে। নিয়ে ইচ্ছা মতো মারছে, পা থেকে মাথা পর্যন্ত হ্যান্ডকাপ পরে। যে কী কতক্ষণ? যে রড থাকে, রডের এভাবে হ্যান্ডকাপ পরে, পায়েও একটা হ্যান্ডকাপ পরাইছে, একটা পা ছাড়া ছিল। 2জন লোক ভিতরে ঢুকছে, পা থেকে মাথা পর্যন্ত ইচ্ছা মতো পিটেছে। চোখ বাঁধা অবস্থা, মানে ওই মাস্কটা পরায় রাখে এরা। মারার পরে তারা চলে গেছে, আধা ঘন্টার উপরে মারছে এবং বিভিন্ন প্রশ্ন করছে। এর মধ্যে মায়ের যে ফলে মারছে তা না, মারছে কিছুক্ষণ মায়েরা জানতে চাইছে আমিনুল লোক কোথায়, তারপর জুয়েল কোথায়। তখন তাৎক্ষণিক সাহেব মোহাম্মদ জুয়েল ছিল সেক্রেটারি তখন সেই কমিটিতে, জুয়েল কোথায়। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মারছে আর এইসব প্রশ্নগুলো করছে। মানে তাদেরকে আমি মানে একটা পর্যায়ে মায়ের অত্যাচারে আমি বলছি ঠিক আছে, আমি বলতেছি আপনারা একটু আমাকে ইয়া করেন, একটু স্টপ যান। এটা বলার অর্থ হইল যে আমি তো আসলে কে কোথায় আছে, তখন ওই পরিবেশে কেউ কোথাও জানে না যে কে কোথায় আছে। তারা নিয়ে একটু নিপীড়নটা বন্ধ করে তারপর ওরা চলে গেছে, উপরে চলে গেছে। চলে যাওয়ার পরে আধা ঘন্টা পরে আবার আসছে। আবার আসার পরে তখন রবিউল ইসলাম নয়নের যে ঘটনা 28 তারিখে ঘটাইছিল, ওই ঘটনার কিছু ছবি টবি নিয়ে আসছে। তো ওকে চিনিস? আমি তো আসলে ওনার সাথে আমার কোনো সময় কমিউনিকেট হয় নাই, বাস্তব যেটা ওনার সাথে আমার তখন কোনো কমিউনিকেট হয়নি, বা কখনো কমিউনিকেট হয় না। আমরা পলিটিক্স করি, সে এক জায়গায় করে, আমরা এক জায়গায় করি, কিন্তু কখনো কমিউনিকেট হয় না। যে আপনার মোবাইলও আমার দেখতে পারেন, আমি তার সাথে কোনো কমিউনিকেট আমার হয় না এখন পর্যন্ত। আমি পলিটিক্স করি আমারটা, উনি পলিটিক্স করে ওনারটা। এই প্রশ্ন করার পরে ওনারা আমার সামনে কথা বলতেছিল, মেবি ডিজিএফে কথা বলতেছিল। ডিজিএফের কিছু তথ্য আমার এইগুলো মানে মোবাইল থেকে কিছু পাঠাইছে ওরা, ওইখান থেকে কিছু তথ্য মানে যাচাই বাছাই করার জন্য ওইখানে কথা বলতেছিল। ওইখান থেকে কিছু অফিসার রাত্রের তখন বাজে 2টা, মেবি 2টা বাজে, কারণ আমি মারবার যে আমাকে একজনকে পাহারা দিচ্ছে, যে একটা মহিলা একটা পাহারা দিচ্ছিল। ছোটো রুম, মানে আমি তো এমনিতে লম্বা মানুষ, আমি শোয়ার পরে শুধু মানে বাথরুমটা একদম আমার পায়ে লাগে থাকে, এরকম ছোটো রুম। ছোটো রুমের মধ্যে মানে এমন একটা অবস্থা করে তারা যে ময়লা আবর্জনাও থাকে, মানে বারবার বলি পরিষ্কার করার জন্য, একটা টাইম দেখার জন্য বলি, সেটাও তারা বলতে চায় না। তারপর মাঝে মাঝে কেউ বলে টাইম, তখন ওই টাইম জিজ্ঞেস করার পর রাত বাজে 2টা। তারপর 2টার দিকে আসলো, টাইমটা জিজ্ঞেস করার ঠিক 5-7 মিনিট পরেই দেখলাম আবার 4জন লোক আসলো। আসার পরে আমাকে আবার হ্যান্ড ক্যাপ্টেনকে পরে রাত উপরে নিয়ে গেছে, মানে 2টা বা 3টা সিঁড়ি মনে হয়েছে আমার কাছে, যে উপরে গেলাম। উপরে যাওয়ার পরে দাঁড়ায় আসি পিছন থেকে পায়ের দিকে, মানে একটা কী যেন কী করলো, আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম, মানে অটোমেটিকলি হাঁটু গেড়ে পড়ে গেলাম। হাঁটু গেড়ে পড়ে গেছি। সামনে তখন আমার মাস্কটা খুলে দেয়, একটা উপজাতি একটা অফিসার, ওনার সামনে উনি আমাকে খুব ভালো ব্যবহার করে 2-3টা প্রশ্ন করে। সেগুলো প্রশ্ন ছিল যে তুই তো 28 থেকে পুলিশ মারছিস, যে পল্টন যে পুলিশ মারছিস। উনি কি ইউনিফর্মে ছিলেন? ইউনিফর্মে ছিলেন না। পুলিশ তো মারা গেছে ঠিকই শুনছি আমি, পুলিশ মারা গেছে ওই দিন, কিন্তু পুলিশ মারি নাই। আমি তো না বললাম। পরে কিছু ছবি বের করার ঘটনা হয়েছে যে পুলিশ মারাটা হয়েছিল ওইখানে, যে
ইয়ার আমাদের পার্টি অফিস থেকে একটু সামনের দিকে ইয়ার দিকে যে পুলিশ এই যে পল্টন থানার পরে যেটা যেখানে ওই দিক দিয়ে আমরা তো বেরোতেছিলাম, বেরোনোর সময় অনেকগুলো ছবি তারা সিসি ক্যামেরায় ইয়া করে, ওই সিসি ক্যামেরার মধ্যে আমরা একটা ছবি পাইছি। ছবি এই যে তোর ছবি, আমি ছবি থাকতে পারে, ওইখানে তো কত মানুষের ছবি থাকতে পারে, আমরা তো এই প্রোগ্রামটা করছি, ওই প্রোগ্রামের দায়িত্বে ছিলাম আমি, আমাদের প্রোগ্রাম থাকতে পারে, কিন্তু পুলিশ আমরা মারি নেই। আশা করি আমাদের বিএনপির বা ছাত্রদলের কেউ পুলিশ মারে নেই। সুন্দর করে দুটো প্রশ্ন করার পরে উনি বলছে ঠিক আছে ওকে নিয়ে যান। আবার পরে এটা নিচে নিয়ে এসে ইচ্ছা মতো মারছে, যে পুলিশ মারছস তুই পুলিশ মারছস, তুই এটা স্বীকার কর, স্বীকার করলে তোকে ছেড়ে দিব। তারপর ওই আগে তো মারছে দাঁড় করায় রেখা, ওই দিন মারছে হইলো মানে শোয়া রেখা শুধু পায়ে, ওরা পায়ে বেশি মারে, পায়ের দিকে মারছে অনেক। মারার পরে ওরা চলে যায়, ফ্যানকেপ সব ছেড়ে সব কিছু খুলে পরে চলে যায়। 3 দিন আমার কাছে আর কেউ আসে নাই। খাবার দাবার বলতে সকালের নাস্তা দিত দুপুরে 11টা থেকে 12টার মধ্যে, প্রায় 11 দিন ছিলাম আমি। 11 দিনই পাবদা মাছ দিচ্ছে তারা, এবং পাবদা মাছের অবস্থা এরকম যেন কেউ যেন খেয়ে দিয়েছে, মানে ভাঙাচুরা এরকম আর কি অবস্থা দিছে। মানে সব কিছু ঠান্ডা, খাবার অবস্থা খুবই বাজে, মানে খাওয়াই যেত না এমন অবস্থায়। তো আবার আমার ট্রিটমেন্টের জন্য আবার তারা লোকও পাঠায়, প্রেশার মাপার জন্য, যে মারছে নিপীড়ন করছে। লোক পাঠানোর উদ্দেশ্য হলো তারা আবার যাকে দিয়ে পাঠায় তাকে আমাকে ব্রেন ওয়াশ করতে চেষ্টা করে, যে তুমি স্বীকার করো, স্বীকার করলে তোমাকে ছেড়ে দেবে, এমভাবে মারবে না, দেখো তারা কত ভালো মানুষ, তারা তোমাকে ট্রিটমেন্টের জন্য পাঠাইছে। তারা বিভিন্নভাবে আমাকে মানে চেষ্টা করে কম ইয়া করার জন্য, 164 দেওয়ার জন্য। এটা আমি বুঝতে পারতেছিলাম। 3 দিন পরে থেকে আবার তাদের শুরু হয়, মানে 3 দিন তারা আসে নাই, যেটা বুঝতে পারলাম তখন সারা দেশে দরপাকড় করতেছিল, তারা ব্যস্ত ছিল, যে কারণে আমাকে মানে 3 দিন কিছু বলে নেই। 3 দিন পরে তারা আবার এসে তখন আমার চোখ খোলাই, ডিজিএফ একটা লোক আসছে, ডিজিএফের লোক আসে। কীভাবে ডিজিএফআই? ওদের কথাই বুঝছি, ওরা একজন আরেকজনকে নাম বলে না, বাট তাদের কথায় বার্তায় বুঝছি যে উনি ডিজিএফের লোক। আর ওইখানে একটা লোক ছিল, ওই লোকটা আবার মানে মাঝে মাঝে একা আসতো, একা এসে যে এক ডিজিএফের লোক আসছে তোরা কিন্তু ডিজিএফে নিয়ে যাবে, ওইভাবে আমি বুঝতে পারছি যে ডিজিএফের লোক আসছে। ডিজিএফে তোর সব কিছু নিয়ে গেছে, মোবাইল টোবাইল যা আছে সব তদন্ত, তো আমার তোর ফ্যামিলির কাছ থেকে সব মোবাইল নিয়ে আসছে। হ্যাঁ, আমার ফ্যামিলির কাছে 4টা মোবাইল ছিল বাসায়, 4টা মোবাইল তারা নিয়ে আসছে, মানে সব কিছু নিয়ে আসছে তারা আমাদের ডিভাইস টিভাইস যা বাসায় ছিল তোমার সাথে করে নিয়ে আসছিল, ওই ডিভাইস টিভাইস সব তারা চেক করতেছে। 3 দিন পরে 3 দিন পরে মেবি ওই দিন 2 তারিখ, কিরে একজন এসে বলতেছে, কিরে তুই তো কিছু বললি না, আমিনুল কিন্তু ধরা গেছে। আমিনুল হক 2 তারিখে আমিনুল ভাই তখন গ্রেপ্তার হয়। তুই তো কিছু বললি না, কিন্তু আমিনুল তো গ্রেপ্তার করেই ফেলছি আমরা। তুই না বললে কি হবে, তোকে বলাই ছাড়বো, তুই না বললে কি হবে, সবাই কিন্তু আস্তে আস্তে গ্রেপ্তার করবো। তুই যে পুলিশ মার্ডার করছিস, তুই কিন্তু এইটাও তোর বলতে হবে, নাহলে তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। 4 দিনের মাথায় ওরা আমাকে নিয়ে আসে বাইরে, আবার বাইরে নিয়ে আসে, অফিসের বাইরে নিয়ে আসে বলতে তাদের 10 মিনিট 15 মিনিট গাড়ি, তারা ম্যাক্সিমাম সময় রাত্রে বাইরে নিয়ে আসে। যে আগেও একবার যখন নিয়ে আসছিলো তখনও রাত্রে নিয়ে আসছে, ওই দিনও আবার 4 দিন পরে আর রাত্রে বাইরে নিয়ে আসে। কারণ তারা 5-7 মিনিট যখন গাড়ি চালায় তখন গাড়ি স্টপ করে আবার আমাকে বিভিন্ন জিজ্ঞাসা করে, তোকে এখন মেরে ফেলবো, তুই বল তুই পুলিশ মার্ডার করছিস। তাদেরকে এত বোঝার চেষ্টা করি যে পুলিশ মার্ডার করি না। তারা তখন আমার এখনও আছে পায়ে নখ, প্লাস্টাস নিয়ে বেরোইতো একদম, এগুলো চাপতো। তখনের দিনগুলো মানে এমন মনে হয়েছে সবচেয়ে বড় কষ্টের বিষয়গুলো ছিল যে নিজে যতই নিপীড়ন হয়েছি, নিজেই কষ্ট হয়েছি। ফ্যামিলির দিকে যখন চিন্তা আসতো, যে ফ্যামিলির কী অবস্থা, মা বাবা ভাই বোন সবাই দেখছে, আমার সবার সামনে থেকে নিয়ে আসছে। তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি যে আপনারা আমাকে 6 মাস রাখেন, 1 বছর রাখেন, যাই করেন আমার ফ্যামিলিকে একটু নিউজটা দেন যে আপনাদের কাছে আমি আসি। কারণ এই বেটা তোরে গুম করছি কি তোর ফ্যামিলির বলার জন্য, তোকে মেরে ফেলবো, তোর অজ্ঞাত লাশ আসবে, তোর ফ্যামিলি তোর লাশ পাবে, আর যদি তুই সব স্বীকার করে নিস তোকে আমরা এখান থেকে ছেড়ে দিব। এই বিভিন্ন আশ্বাস দিচ্ছে। আশ্বাস দেওয়ার পরে একটা পর্যায়ে যখন কোনো কিছুই বলি না আর আমি, কারণ বলার কিছু নাই, বলবো কি, আমি তো কেউ জানিও না, পুলিশ মার্ডার করিও নাই, কোনো কিছু না। তারপর তারা 5ম দিন থেকে শুরু করলো, বিচারপতি বাড়ি ভাঙচুর নেতৃত্বে তুই ছিলি। বিচারপতি বাড়ি ভাঙচুর হয়েছিল তখন ওই দিনে 28 তারিখে বিচারপতি বাড়ি ভাঙচুর। বিচারপতির বাড়ির সামনে থেকে মূল ম্যাসাকটা শুরু হয় ওই দিন 28 অক্টোবরে। তখন প্রশ্ন আসছে তারা, এটা হ্যাঁ তুই বিচারপতি বাড়ি ভাঙচুর মামলা তোর নেতৃত্ব হয়েছে।
ওই যে আমরা প্রোগ্রাম করছি, বিচারপতি বাড়ি ভাঙচুর করতে, আমাদের একটা জাস্ট শান্তিপূর্ণ সমাবেশ ছিল ওইখানে। আমরা বিচারপতি বাড়ি ভাঙচুর করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না, বা ওইটা আমরা করিও নাই। যে বল তুই বিচারপতি বাড়ি ভাঙচুর তুই নেতৃত্ব দিছিস, এগুলো নিয়ে অনেক অত্যাচারের সীমায় এত অতিক্রম করে তারা। আজকে পর্যন্ত আমি এটা আমার ফ্যামিলির অনেকে খেয়াল করে, বিশেষ করে আমার মা খেয়াল করে। আমি পাটা এখন টাইনা হাঁটি, এখনও একটু টাইনা হাঁটি মাঝে মাঝে রাত্রেবেলা। মা কিছুদিন আগে জিজ্ঞেস করতেছিল, কিরে তোর পায়ে কি সমস্যা কোনো? রাত্রেবেলা মানে এখনও এই সমস্যাগুলো আমার দেখা দেয় মাঝে মাঝে। গত 2 সপ্তাহ আগে আমি নরসিংদী ছিলাম, তখন মা বলতেছিল যে তোর তো পায়ের সমস্যা, তুই ডাক্তার দেখা। তখন মা বলতেছিল যে ওই দিন তোকে যে মারছে তুই তো আমাদেরকে, আমি আসলে ফ্যামিলিতে কিছুই বলিনি। আজকে হয়তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে যে তারা জানতে পারবে, তুই তারা দেখে কিছুই বলি নাই, কারণ তারা বললে কষ্ট পাবে। তারপর 8ম দিন 9ম দিন যায়, তারা অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলে। 9ম দিনের মধ্যে তারা আবার আমাকে রাত্রে বের করে, বাইরে বের করে নিয়ে যায় পল্টন, যেন পুলিশ মার্ডারটা হয়েছে ওইখানে। ঠিক এই জায়গায় তুই পুলিশ মার্ডার করছে, তুই স্বীকার কর, নাহলে কিন্তু আজকে তোকে মেরে ফেলবে। তো ওই পুলিশ মরছে যে ওই স্পটে আমি বুঝতে পারি যে ওদের মুখ থেকে, আমি তো মুখ বাঁধাই ওদের মুখ থেকে, যে এই জায়গায় পুলিশ মার্ডার হয়েছে, তোকে এই জায়গায় এখন নিয়ে আসছি, তোরে এখানে মেরে ফেলবো আমরা। তুই আমাদের ভাইদেরকে মেরে ফেলছিস, সাহস কত বড় তোর। এবং তোর ফোন রেকর্ডও পাইছি এরকম। ফোন রেকর্ড বলতে, যখন 28 তারিখে আমার কাছে একটা ফোন আসছিল, আমার এক ফ্রেন্ড ফোন দিয়েছিল আমাকে যে টিভিতে দেখতেছি পুলিশ মার্ডার হয়েছে। আমি বলছি হ্যাঁ পুলিশ মার্ডার হয়েছে। এই কথাটা ওরা রেকর্ড মানে ছিল, আমি ওভার ফোনেই বলছিলাম আর কি, কারণ তখন তো হোয়াটসঅ্যাপ নেটওয়ার্ক নাই, ওভার ফোনে বলা ছাড়া উপায় নেই। হ্যাঁ পুলিশ মার্ডার হয়েছে। ওই কথার উপরে ভিত্তি করে তারা আমাকে এটা স্বীকারোক্তি করাবে করে এই অত্যাচারগুলো করছে। ঠিক অত্যাচার করার যখন 9ম দিন হওয়ার পরে ওরা আর কেউ আসে নাই, ওরা আমাকে রুমে রেখে চলে গেছে। 10ম দিন যায়, 11 দিনের মাথায় তারা তখন আবার আসে, সবাই আসে একসাথে। দেখ আমরা সবাই আসছি, তোকে রিকোয়েস্ট করতেছি যে বিচারপতি বাড়ি ভাঙচুর তোর নেতৃত্ব হয়েছে এবং তুই পুলিশ মার্ডার করছিস, যেটা তুই যদি বলোস তাহলে সিদ্ধান্ত তোর আজকেই নিব আমরা। আজকে তোকে আর কোনো প্রশ্ন তোকে আর কোনো সুযোগ দিব না, আজকে তোকে হয়তো মেরে ফেলবো, আনলে তুই স্বীকার কর, তোকে ছেড়ে দিব। ওই দিন তারা কোনো অত্যাচার করে নেই, তারা এটা বইলা তারা চলে গেছে সকালবেলা। এটা একদম সকালবেলা, তখন মেবি 9টা বা 10টা বাজে এরকম চলে গেছে। চলে যাওয়ার পরে দুপুরের পরে আবার একজন আসছে, উনি হলো যে মাঝে মাঝে একটা নাপা ট্যাবলেট দেয়, একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট দেয়, এরকম একটা জায়গায় ট্রিটমেন্টের জন্য যাকে পাঠায় আর কি। ট্রিটমেন্টের জন্য ডাক্তার না, ওদেরই একটা লোক হবে হয়তো, বা মাঝে মাঝে ওষুধ টষুধ এগুলো সাপ্লাই দেয় আর কি। উনি বলতেছে যে দেখেন ভাই, কেন এই কষ্ট করতেছেন, আপনাকে তো মাইরে ফেলবে, আপনি বলে দেন, আপনাকে আজকে ছেড়ে দিবে। আমি স্যার কথাবার্তা শুনতেছিলাম, আপনাকে ছেড়ে দিবে। পরে ওনার বললাম যে ভাই আপনারা শিখিয়ে দিছে হয়তো বা আমাকে এসে এই কথা বলার জন্য। কই না ভাই শিখিয়ে দিছে না, আমি ভাই আপনারা দেখে ভালো লাগছে, বিভিন্ন টিয়া করতেছিল। বলছি না ভাই, আমি আসলে বাস্তবতা এগুলো কোনো কিছু করি নাই। হ্যাঁ আমি রাজনীতি করি, আমি একজন নেতা, আমার দলীয় প্রোগ্রাম থাকতে হয়, যাইতে হয়, দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। তারপর ওরা 11 তারিখ রাত্রেবেলা আবার চোখ বাইদা বের করে আমাকে যখন নিয়ে যায়, তখন চোখ যখন খুলে দেখে আমি রমনা থানায় আছি। কী মামলা দিয়েছিল? রমনা থানায় যখন যাই, রমনা থানায় যাওয়ার পরে ওরা ওখানে দিয়ে চলে আসছে, তখন আমাকে পল্টন পুলিশ মার্ডার দিছে, বিচারপতি বাড়ি ভাঙচুর, বিস্ফোরক, এমন করে 14টা মামলা দিয়েছে তারা আমাকে। নিপীড়ন করলো। এর মধ্যে শুধুমাত্র ওই একটু ট্যাবলেট, ব্যথার ওষুধ ছাড়া আর কোনো ট্রিটমেন্ট তো হয়নি? একটা নাপা ট্যাবলেট, একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট, এছাড়া তো আর এছাড়া কিছুই দেয় না তারা। তো কী পরিমাণ মেরেছিল? তো প্রচুর পরিমাণে। এখন আমি আপনাকে এখনও দেখাতে পারবো, নিপীড়নের এখনও 2-1 জায়গায় স্পট হয়ে গেছে এবং নখগুলো তুলে ফেলেছিল। হ্যাঁ। কয়টা নখ তুলেছিল? 2টা নখ তুলে ফেলছিল পায়ের। আর ওরা যে একটা তার ছিল তাদের, ওই তারটা দিয়ে ইয়া করতো, বাইরে যখন বের করতো, বাইরে তো আর এইভাবে মারতো না, এগুলো চাপতো শরীরের মধ্যে, হাতে লাগায়, পায়ে লাগায়, যে বল তুই, তোকে বললে সব তোর মাফ। তো এরপরে ওই মামলায় কতদিন জেলে থাকতে হয়েছে? তারপর আমি প্রায় 11 দিন পরে যখন আমি রমনা থানায় যাই, আমার ফ্যামিলিকে ফোন দিই,
ফ্যামিলি আসে, তখন তো যে একটা অবস্থা, আমার ফ্যামিলি হয়তো বা আর 2 দিন থাকলে আমি মারা না চলে আমার ফ্যামিলির আমার বাবার চেহারাটা দেখে আমি মানে অবাক হয়ে গেছি, মানে আমি বাসায় বোঝাতে পারবো না ওই সময়টা। আমার বাবা একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, উনি যায় না এমন কোনো জায়গা নাই, ডিবি, থানা, নরসিংদী, মর্গ পর্যন্ত গেছে আমার বাবা, মর্গে পর্যন্ত গেছে। যে যেটা বলছে যে গুম করে ফেলছে, মেরে ফেলছে মনে হয়, আর যেই পরিস্থিতি যেভাবে ধরে নিয়ে আসছে আমাকে, ওনার ধারণা ছিল যে মেরেই ফেলছে, উনি মর্গে পর্যন্ত গেছে। কতদিন জেল খাটলেন? তারপর আমাকে রমনা থানা নিয়ে যায়, রমনা থানা থেকে পল্টন থেকে আবার রমনায়, মানে তারা মামলাগুলো গ্রেপ্তার দেখাইতেছিল, দেখাই আমাকে তখন চালান করে আমি জেলখানায় যাই। জেলখানায় ছিলাম 4.5 মাস। গুম হওয়ার সময় বাবার চেহারা দেখে আপনি আঁতকে উঠেছিলেন? কান্নায় চোখ মানে কি বলবো, আপনার আমার বাবাও কান্না করতেছে, আমি কান্না আপনার করতেছি। বাবা আপনাকে মর্গে খুঁজতে গেলেন? মর্গে খুঁজতে গেছে। এগুলো মনে পড়লে কি এখনো? এটা আমি তখন তো জানতাম না, পরে আমি জেলখানায় যাওয়ার পরে জানছি আমাকে মর্গে পর্যন্ত খুঁজতে গেছে। আমার বাবার জন্য মানে এমন বাবা, মানে কি বলবো আপনাকে, আমার চোখের পানি এখন চলে আসতেছে এই ঘটনাটা বলার পরে। বাবা নাকি 1 মিনিটের জন্য ঘুমায়নি, রাস্তায় বসে রয়েছে, এই দোকান ওই দোকান, যে যেটা বলছে এটাই করছে। সেই বাবাকে কিছু বলতে চান? সে বাবাকে অবশ্যই কিছু বলতে চাই, আল্লাহ আমার বাবাকে দীর্ঘজীবী করুক। আমার এই রাজনীতির পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি। একটা পর্যায়ে বাবা অনেক বকাঝকা করতো যে রাজনীতি করিস, পড়াশোনা করছিস, বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছিস, চাকরি বাকরি কর। যখন একটা পর্যায়ে দেখলো যে না আমি রাজনীতিতে ভালো করছি, বা বাবাও বিএনপি আদেশিত। দীর্ঘদিন যে বাড়িতে থাকতে পারতেন না, নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার হয়েও রাজনীতির কারণে ছন্নছাড়া জীবনযাপন, এগুলো আপনাকে কষ্ট দেয়? অনেক কষ্ট দেয়, কারণ একটা আত্মীয় স্বজন আমাকে গ্রহণ করেনি, আত্মীয় স্বজন আমাকে ভালো চোখে দেখেনি। আমি একজনের সাপোর্ট সবচেয়ে বেশি পাইছি, আমার বাবা। ঢাকা শহরে অনেক সময় ছেলেপেলে নিয়ে প্রোগ্রাম করছি, পকেটে যা টাকা ছিল দিয়ে দিয়েছি, ছেলেপেলের যা ভাড়া দিয়ে যা, আমার নিজের কাছে টাকা নিয়ে হাইটে আসছি, বাবাকে এসে ফোন দিচ্ছি, বাবা আমার 500 টাকা লাগবে, 1 মিনিটও লেট করে নেই, দিয়ে দিচ্ছি। দল আপনাকে কতটুকু সম্মানিত করেছে? আলহামদুলিল্লাহ। আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সুপার 5 একজন নেতা ছিলাম, ঢাকা মহানগর উত্তর ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক। এই যারা নিপীড়ন নির্যাতন করেছে তাদেরকে বিচার চান আপনি? অবশ্যই বিচার চাই। আপনি মামলা করেছেন? আমি এটা মামলা করেছিলাম সূত্রাবু থানায়। সূত্রাবু থানা মামলাটা পরে এটা তদন্ত করে, মানে ওই মামলাটা এখন কী অবস্থা আছে আমার জানা নাই, তো তদন্ত চলতেছে, একটা মামলা করছিলাম। মানে আপনি কি ন্যায় বিচার চান? হ্যাঁ, অবশ্যই ন্যায় বিচার চাই। যারা এবং ভবিষ্যতেও যাতে এরকম বাস্তবতার মুখোমুখি কাউকে হতে না হয়, সে প্রত্যাশা তো অবশ্যই করেন? সেই প্রত্যাশা অবশ্যই করি, বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিজমের তৈরি না হয়, কাউকে যেন আর গুম হতে না হয়, কাউকে যেন গুম নামের শব্দ যাতে বাংলাদেশে আর না থাকে, এই প্রত্যাশা আমরাও করি। প্রত্যাশা আমি করি। ধন্যবাদ রানা আপনাকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। বাসিরুল ইসলাম রানা একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে এটি তার রাজনৈতিক অধিকার, কিন্তু খুনি হাসিনা এসব অধিকার, সংবিধান কিংবা নিয়মনীতির কোনো পরোয়া করেনি। কেবল নিজের ক্ষমতাকে প্রলম্বিত করতে গুম, খুন আর ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত করেছে, যার শিকার হয়েছেন রানার মতো প্রতিশ্রুতিশীল রাজনৈতিক কর্মীরা। আমাদের বিশ্বাস 24-এর নতুন বাংলাদেশে এইসব অপরাধের বিচার হবে, শান্তি ও স্বস্তিতে থাকবে দেশবাসী। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironer-স্মৃতি.btv@gmail.com লিখে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।